হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার পড়াশোনা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম তার আজকে আরেকটি পার্ট। আজকে আমরা করব কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি থেকে এমসিকিউ সমাধান। এটা পার্ট 2। এর আগে পার্ট 1 আপলোড করা হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নাও, তারপরে সেকেন্ড পার্টে আসো, তাহলে তোমাদের এমসিকিউগুলো বুঝতে সুবিধা হবে। চলো তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 14 থেকে। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? জাড্য ভ্রামক আই, কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা, টর্ক টাউ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? একদম থিওরিটিক কোশ্চেন, সব রাশিগুলো দেওয়া আছে, আমাদের শুধু সম্পর্কটা বের করতে হবে। কোশ্চেন নম্বর 14, আমরা জানি টর্ক এর সঙ্গে জাড্য ভ্রামক আর কৌণিক যে ত্বরণ এর সম্পর্ক কি হয়? আমরা জানি টাউ সমান সমান হয়, আচ্ছা ভেক্টর দেওয়া নেই, টাউ সমান সমান আই আলফা, তাই না? যেখানে এই টাউ ইজিক্যাল টু হচ্ছে টর্ক, আই হলো জাড্য ভ্রামক এবং আলফা হলো কৌণিক ত্বরণ। টাউ ইজিক্যাল টু আই আলফা, টাউ ইজিক্যাল টু টর্ক, আই ইজিক্যাল টু জাড্য ভ্রামক এবং আলফা ইজিক্যাল টু কৌণিক ত্বরণ। তাহলে 14 নম্বরে কোন অপশানটা হবে? অপশান বি। 14 নম্বর অপশান বি, টাউ ইজিক্যাল টু আই আলফা। ওকে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 15। একটি অর্ধবৃত্তাকার রিং এর কেন্দ্রবিন্দুগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে আমাদের বের করতে হবে। কোশ্চেন নম্বর 15, আগে আমরা বৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী এবং তলের সঙ্গে লম্ব অক্ষ বরাবর জড়তার ভ্রামক কত হয় নির্ণয় করে নিই। এটা ধরলাম একটা বৃত্তাকার রিং, এর কেন্দ্রবিন্দুগামী এবং তলের উপর লম্ব, অর্থাৎ কেন্দ্রবিন্দুগামী এবং তলের উপর লম্ব এই বরাবর এই অক্ষটা থাকবে। তাহলে এটাকে আমি এইভাবে এঁকে দিলাম। এটা হচ্ছে কেন্দ্রবিন্দুগামী এবং তলের উপর লম্ব অক্ষ, এর সাপেক্ষে বৃত্তাকার রিং এর যে জড়তা ভ্রামক হয় সেটা আমরা জানি, সেটা হয় এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে রিংটির ভর এবং আর হলো এই রিংয়ের ব্যাসার্ধ, তাই না? তাহলে আগে আমি লিখছি যে আমরা জানি বৃত্তাকার রিং এর জন্য কেন্দ্রবিন্দুগামী ও তলের উপর লম্ব অক্ষ বরাবর জড়তা ভ্রামক হয় এম আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে রিংটির ভর, আর হলো রিংটির ব্যাসার্ধ। এবার আমরা একটা অর্ধবৃত্তাকার রিং নিলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তাকার রিং। এই অর্ধবৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী অক্ষ বরাবর, কেন্দ্রবিন্দুগামী অক্ষ এটাই হবে, এর ব্যাসার্ধ এটাই, আর এর ভর ধরে নিলাম এম। তাহলে আমরা ধরব যে অর্ধবৃত্তাকার রিংয়ের ভর এম, ব্যাসার্ধ
আর অতএব আমরা বলতে পারি যে সম্পূর্ণ বৃত্তাকার রিং এর ভর হবে 2m। অর্ধবৃত্তের ভর যদি m হয় তাহলে সম্পূর্ণ রিংয়ের ভর হবে 2m। আবার আমরা এখনই দেখলাম সম্পূর্ণ রিংয়ের জড়তা ভ্রামক কী হয়, সম্পূর্ণ রিংয়ের জড়তা ভ্রামক হয় mr² ভর আর ব্যাসার্ধের স্কোয়ার, তাই না? তাহলে এই যে এখন আমরা যে রিংটা অর্ধবৃত্তাকার ছিল এটাকে যদি সম্পূর্ণ কল্পনা করে নিই তাহলে এর যে জড়তা ভ্রামক হবে তাহলে লিখব অতএব এই রিংয়ের জড়তা ভ্রামক I ড্যাশ ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের 2mr²। টোটাল ভর m এটা আর m এটা 2mr², 2mr²। তাহলে সম্পূর্ণ রিংটির ভর হয়ে গেল 2mr²। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অর্ধবৃত্তাকার রিংয়ের জড়তা ভ্রামক, অর্ধবৃত্তাকার রিংয়ের জড়তা ভ্রামক I ডবল ড্যাশ ইজিক্যাল টু I ড্যাশ বাই 2। সম্পূর্ণ রিংয়ের জড়তা ভ্রামক যদি হয় I ড্যাশ তাহলে অর্ধবৃত্তাকার রিংয়ের জড়তা ভ্রামক হবে এর হাফ I ড্যাশ বাই 2। অতএব আমরা লিখব 2mr² বাই 2 ইজিক্যাল টু mr²। তাহলে mr² কোন অপশানে আছে? এটা আছে অপশান এ, এটা হয়ে গেল অপশান এ। এখানে ক্যাপিটাল এম ধরা হয়েছে ভরটি, আমি স্মল এম ধরেছি তাই এটা স্মল এম হয়েছে। আচ্ছা এটাকে আমি আই বলেছিলাম, হ্যাঁ এটা লেখা হয়নি, এটা হচ্ছে আই, এটা আই, এটা I ড্যাশ, এটা I ডবল ড্যাশ। ওকে, তাহলে 15 নম্বর আমাদের হয়ে গেল। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 16, জড়তা ভ্রামক নির্ভরশীল ড্যাশ এর উপর। এটা থিওরিটিক কোশ্চেন। এ নম্বর ভরের উপর, বি নম্বর ঘূর্ণাক্ষের অবস্থানের উপর, সি নম্বর কণাগুলির বন্টনের উপর। আমরা জানি জড়তা ভ্রামক এই তিনটির উপরই নির্ভরশীল করে থাকে। তাহলে 16 নম্বরের অপশান হয়ে যাবে ডি, 16 অপশান ডি। জড়তা ভ্রামক নির্ভরশীল এ নম্বর ভরের উপর, বি নম্বর ঘূর্ণাক্ষের অবস্থানের উপর, সি নম্বর কণাগুলির বন্টনের উপর, তাহলে আমাদের 16 নম্বরের হয়ে যাবে অপশান ডি, জড়তা ভ্রামক ভরের উপর, ঘূর্ণাক্ষের অবস্থানের উপর, কণাগুলির বন্টনের উপর, তিনটার উপরেই নির্ভরশীল করে থাকে। তাহলে উত্তর হবে অপশান ডি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 17, চক্রগতির ব্যাসার্ধ নির্ভর করে। এটাও থিওরিটিক কোশ্চেন। 17 নম্বর আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ I ইজিক্যাল টু রুট ওভার, চক্রগতির ব্যাসার্ধ K ইজিক্যাল টু রুট ওভার I বাই M, তাই না? আবার I ইজিক্যাল টু কি mr², আইটা হলো জড়তা ভ্রামক mr² বাই m, তাহলে m কেটে যাবে, থাকছে কি রুট ওভার r² ইজিক্যাল টু r। তাহলে চক্রগতির ব্যাসার্ধ কার উপর নির্ভর করছে? চক্রগতির ব্যাসার্ধ ব্যাসার্ধের উপর, r এর উপর নির্ভর করছে বা ঘূর্ণাক্ষের উপর নির্ভর করছে এবং ভর বন্টনের উপর নির্ভর করবে।
এটা হবে অপশান ডি। এই যে চক্রগতির ব্যাসার্ধ হোক কিংবা জড়তা ভ্রামক হোক, ঘূর্ণাক্ষের অবস্থানের উপর, ভরের বন্টনের উপর অবশ্যই নির্ভর করবে। এটা নির্ভর করবে ভর বন্টন ও ঘূর্ণাক্ষের উপর। চক্রবর্তীর ব্যাসার্ধ মাসের উপর নির্ভর করছে না, বস্তুর আকারের উপর নির্ভর করছে না, সেটা নির্ভর করবে কার উপরে? ঘূর্ণাক্ষের এই অবস্থানের উপরে, অর্থাৎ ঘূর্ণাক্ষের উপরে, এবং ভর বন্টনটার উপরে কিন্তু নির্ভর করছে। যেদিকে মাস বেশি থাকে সেদিকে আমাদের জড়তা ভ্রামক হেলে থাকে, তাই না? এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 18। দুটি বস্তুকণা এ ও বি চিত্রে বর্ণিত তথ্য অনুযায়ী চলমান ও বিন্দুর সাপেক্ষে বস্তুকণা দ্বয়ের মোট কৌণিক ভরবেগ হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের চিত্র ও বিন্দু। হ্যাঁ, ও বিন্দুর সাপেক্ষে 2.8 মিটার দূরে বি বস্তু, যার ভর 3.1, সেটার বেগ দেওয়া আছে 3.6 মিটার পার সেকেন্ড। এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম V1। হ্যাঁ, আর ও বিন্দুর সাপেক্ষে এই এ একটা বস্তু, যার ভর দেওয়া আছে 6.5 কেজি, বেগ দেওয়া আছে 2.2 মিটার পার সেকেন্ড। এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। এর যে দূরত্ব সেটাকে ধরলাম R2, এটা হচ্ছে 1.5। এইবার আমাদের বের করতে বলছি এই ও বিন্দুর সাপেক্ষে এই বস্তু কণা দুটির মোট কৌণিক ভরবেগ কত হবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? ধরে নেব যে সংস্থাটির যে কৌণিক ভরবেগ এল, সেটা হবে এই এ বস্তুর কৌণিক ভরবেগ এবং বি বস্তুর কৌণিক ভরবেগের সমষ্টি। তাহলে এ বস্তু এই ও বিন্দুর সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, তার ভর আছে, বেগ আছে, ফলে এ বস্তুর একটা কৌণিক ভরবেগ পাওয়া যাবে, সে বি বস্তুর একটা কৌণিক ভরবেগ পাওয়া যাবে। সেটা আগে বের করব, তারপরে এদের ভেক্টর সমষ্টি করে আমরা মোট কৌণিক ভরবেগটা বের করতে পারবো। কারণ কৌণিক ভরবেগ একটা ভেক্টর রাশি, ফলে তাদের ডাইরেকশনটাও আমাদের বের করতে হবে। তারপরে আমরা এদের ভেক্টর যোগ করে এই কৌণিক ভরবেগের মানটা বের করব। তাহলে আমরা ধরেছি আর কি যে এই যে বি বস্তু এর কৌণিক ভরবেগ L1, এ বস্তু এর কৌণিক ভরবেগ L2। এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। এর কৌণিক ভরবেগ হলো L1, এর কৌণিক ভরবেগ হলো L2। ওকে, আমরা জানি আবার কৌণিক ভরবেগ সমান সমান L = mvr। তাহলে বি বস্তুর কৌণিক ভরবেগ কি হবে? m1 v1 r1, তাই না? m1 v1 r1। এটা হলো বি বস্তুর, এটা হলো আমাদের বি বস্তুর, আর এটা হলো এ বস্তুর কৌণিক ভরবেগ L1। বি বস্তুর কৌণিক ভরবেগ m1 কত? 3.1 ভর। v1 কত? v1 হচ্ছে এটা 3.6, আর আমাদের R1 হলো 2.8। তাহলে এই তিনটা গুণ করলে আমরা পেয়ে যাব 31.248। ক্যালকুলেশনটা আমি করে রেখেছি। আর L2 হয়ে যাবে m2 v2 r2, m2 6.5, v2 2.2, r2 1.5। এই তিনটা একসঙ্গে বসালাম, গুণ করলে হবে 21.45। ঠিক আছে, এটা হলো L1, এটা হলো L2। এরপরে আমাদের দেখতে হবে এই L1 ও L2 এর ডাইরেকশনটা কোন দিকে। তার জন্য আমরা কর্ক স্ক্রুর নিয়ম ব্যবহার করব। আর থেকে ভি এর দিকে, L = mvr, ভর তো হচ্ছে আমাদের স্কেলার রাশি, তাহলে r × v, এটা যেহেতু ভেক্টর, তাহলে m r আর v এই দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের অভিমুখেই হবে আমাদের L এর ডাইরেকশন। তাহলে L1 এর ক্ষেত্রে যখন আমরা কর্ক স্ক্রু নিয়ম ব্যবহার করব r থেকে v এর দিকে, তাই না? r থেকে v এর দিকে, কারণ আমাদের যে L সেটা ভেক্টর রূপে লিখলে হয় r × p, তাই না? r × p, r ভেক্টর ক্রস p ভেক্টর। অর্থাৎ এটাকে আমরা এরকম করতে পারি, r × mv করলে mটা কমন নিলাম, তাহলে হচ্ছে mটা বাইরে নিলাম, তাহলে হচ্ছে r × v। তাহলে L = r × v করলে আমরা এর ডাইরেকশনটা পেব।
পাবো আর ক্রস ভি। তাহলে যদি আর ক্রস ভি করি, আর থেকে ভি এর দিকে স্ক্রুকে ঘোরাই, আর থেকে ভি এর দিকে, তাহলে দেখো ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। তাহলে আমাদের এই যে স্ক্রুটা কোন দিকে বেরিয়ে আসছে, বাইরের দিকে। তাহলে বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে, তাই না? এর জন্য আমরা কি লিখব, ডট। এটা বেরিয়ে আসছে কোন দিকে, বাইরের দিকে, আর থেকে ভি এর দিকে। তাহলে L1 এর ডাইরেকশন হবে কোন দিকে, আমাদের উপরের দিকে, বাইরের দিকে। আচ্ছা, এটা ভুল হয়েছে, এটা কোন দিকে হবে, এটা হবে আমাদের উপরের দিকে। L1 এর ডাইরেকশন ডট, ডট মানে উপরের দিকে, এটা হলো উপরের দিকে। তারপরে L2 এর ডাইরেকশন আর থেকে ভি এর দিকে, আবার স্ক্রু ঘোরাবো আর থেকে ভি এর দিকে। দেখো আর থেকে ভি এর দিকে ঘোরালে কি হচ্ছে, আমার স্ক্রুটা কোন দিকে যাবে, ভিতরের দিকে। এইভাবে আর থেকে ভি এর দিকে স্ক্রুটা ভিতরের দিকে যাচ্ছে। তাহলে ভিতরের দিকে জন্য আমরা কি চিহ্ন প্রকাশ করব, ক্রস। তাহলে এটা হলো ক্রস, অর্থাৎ ভিতরের দিকে, ভিতরের দিকে। L1 এর ডাইরেকশন বাইরের দিকে বা উপরের দিকে, L2 এর ডাইরেকশন ভিতরের দিকে। দুটো একে অপরের বিপরীত, দুটো একে অপরের যদি বিপরীত হয়, এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি। থিটা ইজিক্যাল টু কত পেলাম, 180 ডিগ্রি। তাহলে L1 ও L2 এর মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। L1 ও L2 দুটোই ভেক্টর, আমাদের বের করতে হবে মোট কৌণিক ভরবেগ L1 ও L2 এর যোগফল। তাহলে দুটো ভেক্টরের যোগ হচ্ছে আমাদের L ইজিক্যাল টু L1 প্লাস L2, L ইজিক্যাল টু L1 প্লাস L2। আমরা বের করব L এর মান। তাহলে মান কিভাবে বের করব আমরা, দুটো ভেক্টরের এই ফর্মুলা ব্যবহার করব, √ L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার টু L1 L2 কস থিটা। থিটার মান এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, আমরা ভেক্টরের এই ফর্মুলা অনেকবার ব্যবহার করেছি। তাহলে এরপর আমরা এই মানগুলো বসাবো। আচ্ছা, এটা আগে ক্যালকুলেশন করে নিই। L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার মাইনাস প্লাস 2L1 L2 কস 180 ডিগ্রির মান কত, -1, তাই না? কস 180 ডিগ্রির মান -1। তাহলে এটা হয়ে যাবে √ L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার মাইনাস 2L1 L2। এই মাইনাসটা এখানে চলে আসলো। তাহলে এটা কিসের ফর্মুলা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab ইজিক্যাল টু হয়ে গেল L1 মাইনাস L2 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু হোল স্কোয়ারের উপরে √ তাহলে হয়ে যাবে L1 মাইনাস L2। ওকে, L1 এর মান কত, 31.248 মাইনাস L2 এর মান কত, 21.45। এটা ক্যালকুলেশন করলে হয় 9.789। তাহলে এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 9.8। এটাই আমাদের বইয়ে উত্তর দেওয়া আছে, 9.8 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ইউনিটটা হবে কেজি। কৌণিক ভরবেগের যে একক, ভরের একক, বেগের একক এবং দূরত্বের একক। কেজি ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, মিটার আরেকটা আর আছে, দুটো মিটার, তাই হয়ে গেল মিটার, আর সেকেন্ড -1, সেকেন্ড -1। এটা হলো আমাদের অ্যান্সার, 9.8 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের 18 নম্বরের উত্তর হলো অপশান এ। ওকে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 19। কণা সংস্থার কৌণিক ভরবেগ পরিবর্তন হবে যখন, কণা সংস্থার কৌণিক ভরবেগ পরিবর্তন আমরা জানি, কোশ্চেন নম্বর 19 আমরা জানি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, কোন সূত্র অনুযায়ী, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী বাইরে থেকে
বাইরে থেকে টর্ক প্রযুক্ত না করলে সংস্থার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না, তাই না? কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটাই বলে যে বাইরে থেকে সংস্থার উপর কোনো টর্ক না প্রযুক্ত করলে সংস্থার ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। যেমনটা হয় রৈখিক ভরবেগের ক্ষেত্রে বল প্রযুক্ত না করলে রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না, তেমনি কৌণিক ভরবেগের ক্ষেত্রে টর্ক প্রযুক্ত না করলে সংস্থার কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তাই কৌণিক ভরবেগের পরিবর্তন করতে গেলে বস্তুর উপর অবশ্যই টর্ক প্রযুক্ত করতে হবে। তাহলে উত্তর হবে অপশন বি, কৌণিক ভরবেগের পরিবর্তন করতে টর্ক প্রযুক্ত করতে হবে। সংস্থার কৌণিক ভরবেগের পরিবর্তন করতে সংস্থায় টর্ক প্রযুক্ত করতে হবে। হ্যাঁ, কৌণিক ভরবেগের পরিবর্তন করতে টর্ক প্রযুক্ত করতে হবে। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 20, কৌণিক ভরবেগের মাত্রা। খুব সহজ, কৌণিক ভরবেগের মাত্রা আমরা জানি কৌণিক ভরবেগ L = mvr। তাহলে কৌণিক ভরবেগের মাত্রা হবে mvr এর যে মাত্রা সেটাই, m এর মাত্রা কি, ভরের মাত্রা m, বেগের মাত্রা কি L (10⁻⁻1) আর r এর মাত্রা কি L। তাহলে কি হলো ml² (10⁻⁻1), ml² (10⁻⁻1), এটা হলো অপশন সি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ভরবেগের ভ্রামক হলো, ভরবেগের ভ্রামক এটা আমরা বলের ভ্রামকের সঙ্গে তুলনা করে সহজেই করতে পারি। আমরা জানি বলের ভ্রামক সমান কি হয়, বলের ভ্রামক সমান বল ইনটু ঘূর্ণাক্ষ থেকে বলের লম্ব দূরত্ব, প্রযুক্ত বলের লম্ব দূরত্ব, তাই না? বল ইনটু আর বলতে পারি আমরা সংক্ষেপে এটাকে, বল ইনটু আর দূরত্ব, বলকে আমরা বললাম এফ, হ্যাঁ, এফ ইনটু আর। এরপর এর সিমিলারিটিস যদি আমরা করি, ভরবেগের ভ্রামক, তাহলে বলের ভ্রামক যদি বল ইনটু আর হয় অর্থাৎ দূরত্ব হয়, তাহলে ভরবেগের ভ্রামক কি হবে, ভরবেগ ইনটু দূরত্ব, তাই না? ভরবেগ ইনটু দূরত্বকে আমি আর বলে দিলাম। তাহলে ভরবেগ কি, ভর ইনটু বেগ mv, আর দূরত্ব হলো আর, তাহলে mvr। এখনই আমরা দেখলাম mvr সমান কি l, এটা সমান l, তাহলে l কি, কৌণিক ভরবেগ। তাহলে ভরবেগের ভ্রামক সমান কি পাচ্ছি আমরা, কৌণিক ভরবেগ। 21 নম্বরের অপশন বি, ভরবেগের ভ্রামক হলো কৌণিক ভরবেগ, অপশন বি। কোশ্চেন নম্বর 22, কোনো বস্তুর উপর স্থির টর্ক প্রযুক্ত হলে তার মধ্যে যা উৎপন্ন হয় তা হলো কৌণিক। আমরা জানি বল প্রযুক্ত করলে কি উৎপন্ন হয়, ত্বরণ, সেটা হয় রৈখিক ত্বরণ। তাহলে যদি টর্ক প্রযুক্ত করি, টর্ক প্রযুক্ত করলে কি উৎপন্ন হবে, টর্ক প্রযুক্ত করলে বস্তুতে উৎপন্ন হবে কৌণিক ত্বরণ,
ত্বরণ, এটা হলো অপশন এ। যেমন বল প্রযুক্ত করলে রৈখিক ত্বরণ, টর্ক প্রযুক্ত করলে উৎপন্ন হবে কৌণিক ত্বরণ। ওকে, তারপরে কোশ্চেন নম্বর 23, কৌণিক ভরবেগ এল এর ভেক্টর রূপ। এখনই আমরা কৌণিক ভরবেগ এর ভেক্টর রূপটা করলাম। এল ইজিক্যাল টু কী হয়, আর ক্রস পি, এটা হয় কৌণিক ভরবেগের ভেক্টর রূপ। এটা হচ্ছে অপশন বি এ, অপশন বি। তারপরে কোশ্চেন নম্বর 24, 24 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, টর্ক টাউ এল কৌণিক ভরবেগের কোন সম্পর্কটি সঠিক? এটা হবে টর্ক ইজিক্যাল টু ডিএল বাই ডিটি। এটা হবে অপশন এটা, টর্ক ইজিক্যাল টু ডিএল বাই ডিটি। এই জিনিসটা একবার আমরা প্রমাণটা দেখে নিব কিভাবে টর্ক ইজিক্যাল টু ডিএল বাই ডিটি হয়েছে। ওকে, তাহলে দেখো আমরা জানি এল ভেক্টর ইজিক্যাল টু আর ক্রস পি, তাই না? আবার আর ক্রস পি কে আমরা কি লিখতে পারি, আচ্ছা আর ক্রস পি কে কিছু লিখতে হবে না, এল ভেক্টর ইজিক্যাল টু আর ক্রস পি। এবার এটা টি এর সাপেক্ষে করব অবকলন, টি এর সাপেক্ষে এর অবকলন করব। তাহলে কি পাবো, ডি এল ভেক্টর বাই ডিটি ডি বাই ডিটি আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এটাকে ভেঙে দিলে কি পাবো, ডি আর বাই ডিটি ক্রস পি প্লাস ইউভি পদ্ধতিতে করতে হবে আর কি ডি, তারপরে আর ভেক্টর বাইরে থাকলো, এবার ক্রস ডিপি বাই এখানে ভেক্টর চিহ্ন ডিটি। প্রথমে এইটুকু ভেক্টর ডি বাই ডিটি আর এর সঙ্গে করব, ক্রসে থাকবে পি, তারপরে আমরা ডি বাই ডিটি পি এর সাথে করব, তাহলে আরটা থাকবে বাইরে। তাহলে আরটা থাকবে বাইরে, কিন্তু এগুলো চেঞ্জ করা যাবে না। সিমিলারিটিস ক্রস প্রোডাক্টে এদিক ওদিক করা যায় না, তাই না? কারণ ক্রস প্রোডাক্ট কি বিনিময় নিয়ম মেনে চলে না, তাই আমাদের এইভাবেই এর ক্রস প্রোডাক্টটা নিতে হবে। আবার ডি আর বাই ডিটি, ডি আর বাই ডিটি এটা হয় ভেক্টর ভি। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো ভেলোসিটি। ওকে, তারপর লিখব বা ডি এল বাই ডিটি ইজিক্যাল টু এই পার্টটা হয়ে গেল তাহলে ভি ক্রস পি প্লাস আর ক্রস ডিপি বাই ডিটি। এবার দেখো ভি আর পি, আবার পি ইজিক্যাল টু কী হয়, এমভি ভরবেগ, তাই না? তাহলে এটাকে আমরা লিখব ভি ক্রস এমভি প্লাস আর ক্রস ডিপি বাই ডিটি। বা এখানে দেখো এই এমটাকে যদি বাইরে নিয়ে নিই, তাহলে ভি ক্রস ভি, ভি ভেক্টরের সঙ্গে ভি ভেক্টরের ক্রস প্রোডাক্ট, অর্থাৎ দুটো একই ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হয়, 0। ভি ভেক্টরের সঙ্গে ভি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হয়ে যাবে, 0। তাহলে এই পার্টটা হয়ে যাবে 0, এখানে থাকবে আর ক্রস ডিপি বাই ডিটি। এবার আমরা অ্যাপ্লাই করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র, যেখানে আমরা দেখেছি ডিপি বাই ডিটি ইজিক্যাল টু এফ। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ভরবেগের পরিবর্তনের হার সমান সমান বল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বল ইজিক্যাল টু ভরবেগের পরিবর্তনের হার। ওকে, তাহলে এটা তো 0 হয়ে গেল। আর ডিপি বাই ডিটিকে আমরা কি লিখব, এফ।
ঠিক আছে, এফ ভেক্টর। তাহলে ডিএল বাই ডিটি আমরা পাচ্ছি ডিএল বাই ডিটি ইজিক্যাল টু আর ক্রস এফ। এবার আবার আমরা টাউ ভেক্টর সমান সমান দেখলাম টাউ ভেক্টর ইজিক্যাল টু আর ক্রস এফ। হ্যাঁ, টাউ ভেক্টর ইজিক্যাল টু হয় আর ক্রস এফ। তাহলে এখানে আছে আর ক্রস এফ, অতএব এটা সমান সমান হয়ে যাবে টাউ ভেক্টর, তাই না? তাহলে ডিএল বাই ডিটি সমান সমান আমরা কি পাচ্ছি টাউ, তাই টাউ ইজিক্যাল টু ডিএল বাই ডিটি। তাহলে 24 নম্বরের হয়ে যাবে অপশান এ। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমি চেষ্টা করব বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়ার। ধন্যবাদ।